সবজি নেবে, তাজা সবজি। আরে ফ্রেশ সবজি। পটল না, পটল 40 টাকা কিলো। পটল পটল না, পটল পটল 40 টাকা কিলো। ভেন্ডি নাও, ভেন্ডি। মা, আমি বাবাকে খাবার দিতে যাচ্ছি, বিকেলে ফিরে আসবো। বাবা, আমি বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি। কতক্ষণে ফিরবি? 4টে 4:30 নাগাদ। রাহুল শোন। হ্যাঁ বাবা। দাঁড়া, তোর মা কেমন আছে? কিছু কথা হয়েছে ওর সাথে? না গো বাবা, একটাও শব্দ না। স্কুলে যাওয়ার আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে মা কি হয়েছে, কি প্রবলেম। কিছু বলেছে? না, একদম একরকম, একদম চুপ। না, কিছু হয়নি। তাহলে কেন তুমি দুদিন ধরে চুপ করে আছো? এমনি, তেমন কোনো কারণ নেই। দেখো রাধা, কিছু তো ব্যাপার আছে, তোমাকে আমাকে বলতেই হবে। আমি তোমার সাথে কথা বলছি। আমার কোনো কথা খারাপ লেগেছে কি? সেরকম কিছু নয়। তাহলে কি হয়েছে? কেন এইভাবে চুপ করে আছো তুমি? কেন সারাটা দিন মুখ গুজে পড়ে থাকো? যখন মানুষ বুঝতে পারে না না কেন ও নিজে কষ্ট পাচ্ছে, সে তখন ভেতর থেকে গুমড়োতে থাকে, যেটা এখন আমাদের সাথে রাহুলের হচ্ছে। এমনি শরীরটা একটু খারাপ, সেই জন্য। যদি তোমার শরীর খারাপ হয়ে থাকে তবে চলো না ডাক্তারের কাছে যাই। সেরে যাবে। ওরে ভগবান। 3 দিন ধরে রাধা আসেনি। সব ঠিক আছে তো? একবার নয়, 3-3বার ফোন করেছি, ফোন তো উঠায়নি, কেটে দিয়েছে। ও তো আমার ফোনও তুলছে না সবিতা মাসি। ওর বাড়ি গিয়ে আমি খোঁজ নিয়ে আসবো। এটাই ঠিক কথা। তোমাদের দুজনের ভালো বন্ধুত্ব আছে। আর হ্যাঁ, ওকে বলে দিও, ও যে চাদরে কাজ করেছিল না, খুব ভালো কাজ করেছিল। যদিও পুরো করেনি, তাড়াতাড়ি এসে যেন করে দেয়। হ্যাঁ, কি খবর ম্যাডাম? অরুণদার সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছে নাকি? না। তাহলে সবিতা মাসি কিছু বলেছে বুঝি? না। এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? আমরা দুজন মিলে গোটা বিশ্ব সংসারের খবর নিই, আর তুমি নিজের ব্যাপারে এতটাই চুপচাপ। আমার আসলে কিছু ভাল লাগছে না। রাধা, যদি চোখে জল আসে তাহলে কাঁদতে হয়। না না, কাঁদতে যাব কেন? না, চোখে কিছু পড়েছে মনে হচ্ছে। সেই জন্য আমার চোখের দিকে তাকিয়ে কথাও বলতে পারছো না, তাই না? সত্যি কিচ্ছু হয়নি, এমনি মনটা খারাপ হয়ে আছে কদিন ধরে। কথা ঘুরিও না, সত্যি করে বলো কি হয়েছে। বলছি তো, কিছু না। অরুণ দাদা কি গায়ে হাত টাত তুলেছে? আরে আরতি, রুটিতে ঘি মাখাওনি? ও, আমি ভুলে গেছি, এক্ষুনি করে দিচ্ছি। কি হয়েছে বলো তো? যখন থেকে এসেছি দেখছি অন্যমনস্ক হয়ে আছো। কি চিন্তা করছো এত? না না, কিছুই হয়নি, ওই একটু ভাবছিলাম। এক্ষুনি করে দিচ্ছি। কিছু লোক ঘন্টার পর ঘন্টা কথা বলে, কিন্তু কিছুই বোঝা যায় না। আর কিছু লোক 3-4 দিন যদি কথা না বলে থাকে, তাহলে তার চেহারাই অনেক কিছু বলে দেয়। রাধা, এইভাবে গুমড়ে গুমড়ে মরার ফলে তুমি এই জীবনে কিছুই পাবে না। তুমি যতটাই চুপ থাকবে ততটাই কষ্ট আমার আর রাহুলের হবে। কেন বুঝতে পারছো না? আমাদের 3টে জীবনই হচ্ছে একজনের জীবন। মা, বাবা তো কিছু বলছে। কথা লুকানোর চেষ্টা করলেই সেটা লুকানো যায় না।
যখন সত্যিটা সামনে আসবে তখন আসবে, কিন্তু আমার এই সময় নিস্তব্ধতা একেবারেই ভাল লাগছে না। The number you have called is currently switched off. The number you have called is currently switched off. হ্যাঁ আরতি বৌদি প্রণাম। প্রণাম নবীন দাদা। সতীশ কোথায় কিছু জানেন আপনি? না বৌদি, ফেরেনি নাকি? কাল রাত থেকে ওকে ফোনে পাচ্ছি না। সারা রাত বাড়ি ফেরেনি? সেই জন্যই তো আপনাকে ফোন করলাম আমি। কিভাবে হতে পারে? কাল সন্ধ্যেবেলা তো দেখা হলো। কটার সময়? এই ধরো তখন রাত 8টা হবে। সতীশ, তুমি 100 বছর বাঁচবে। তোমাকে এক্ষুনি ফোন করছিলাম। আমরা দুজনেই 100 বছর বাঁচবো। আমিও তোমার সঙ্গেই দেখা করতে আসছিলাম। ওই ধনজিৎ বিল্ডারের ব্যাপারে কথা বলতে না? হ্যাঁ হ্যাঁ, কি খবর এই অর্ডারটার? খুব বড় প্রজেক্ট হচ্ছে। আমি আমার সব সাপ্লায়ারদের সাথে কথা বলে নিয়েছি, আমরা ওদের কাজ করতে পারবো। হ্যাঁ ভালো তো। হ্যাঁ, কিন্তু সতীশ, তোমাকে একটা কাজ করতে হবে। গিরিশবাবুকে বলে উপরের লেভেলটা পুরো দেখে নিতে হবে। এই প্রজেক্টটা যদি করতে পারি না, তাহলে আগামী 3-4 বছর কিচ্ছু করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি গিরিশবাবুর সঙ্গে কালকেই কথা বলে নেবো। ব্যাস এই কথাটাই হয়েছিল বৌদি। আমার তো মনে হলো ওখান থেকে বাড়ি যাবে। 9:30 নাগাদ তো আমার সাথেও ফোনে কথা হয়েছিল। একটু বেসামালি ছিল তখনও। আরতি, এখন 9:30 বাজে আর শেষ পেকটা হাতে। ঠিক 10টার সময় বেল বাজবে আর আমি পৌঁছে যাব। তোমার গলা শুনে বোঝা যাচ্ছে তোমার কি অবস্থা এখন। আরে না না, ওই একটু আধটু। খাওয়া দাওয়া? আরে তুমি খেয়ে নাও, আমি 10টার সময় ফিরে গরম করে খেয়ে নেবো। বেশি ড্রিঙ্ক করিনি। আমরা একসঙ্গে খাবো। তুমি বেশি লেট করো না, আমি অপেক্ষা করছি। আচ্ছা চলো ঠিক আছে, এখন ফোনটা রাখছি, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। ও না ফেরাই আমি তো ফোন করেছিলাম, ফোন তো বন্ধ ছিল। সারা রাত ফোন বন্ধ ছিল, এখনো বন্ধ আছে। ঘড়িতে 8:15 বাজে এখন। বৌদি তুমি চিন্তা করো না, আমি ওর সব বন্ধুদেরকে ফোন করছি। হয়তো কারোর বাড়ি রাতে শুয়ে ঘুমিয়ে পড়েছে। নবীন জয়সওয়াল আমার স্বামীর সাথে একসাথেই কাজ করে। নবীন দাদা ওর সমস্ত বন্ধুদের জিজ্ঞাসা করেছে, কিন্তু কাল রাতে ও কারুর বাড়িতে যায়নি। আরতি দেবী ড্রিঙ্কসের পর আপনার স্বামী সতীশ চৌহান প্রায় বন্ধুদের বাড়িতে থাকতেন? না না, মাঝে মধ্যে থেকেছে হয়তো, কিন্তু যখনই কোথাও থাকতো দিন ফুরানোর আগে অবশ্যই বাড়ি ফিরে আসতো স্যার। ওর বিজনেসটাও তো এরকমই না। কিসের বিজনেস? বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই করে ও স্যার। কিন্তু স্যার আজ পর্যন্ত এরকম কোনো দিন হয়নি যে ও সারা রাতে বাড়ি ফেরেনি। ফোনও বন্ধ রয়েছে, আর সকালেও তো এখনো বাড়ি ফিরে আসেনি। স্যার, সতীশ চৌহানের ফোন এখনো বন্ধ রয়েছে। ওর কল রেকর্ড চাওয়া হয়েছে, কাল অবধি চলে আসবে। আপনারা ততক্ষণ ওকে খুঁজবেন না? খোঁজা শুরু করে দিয়েছি। আরতি দেবী, একটা কথা বলুন, এটা কি পসিবল হতে পারে যে আপনার স্বামী কোনো কাজে বা কোনো কারণে গিয়েছে, হয়তো আপনাকে জানায়নি? না, এরকম কখনো হয়নি। একটা কাজ করুন, ওনার বাইকের নাম্বার এবং লেটেস্ট ফটোগ্রাফ আমাদেরকে দিয়ে যান। সবচেয়ে কাছের আমার দুটো বন্ধু আছে, এক হলো দীপক ঠাকুর আর এক হলো কিষাণ বর্মা। দুজনের সঙ্গেই কথা বলেছি আমি। ওই না তো, আমার আর সতীশের বসার কোনো প্রোগ্রামই ছিল না কালকে। বাড়ি ফেরেনিও? তার মানেটা কি হলো? আরে পরশুদিনই তো ওর সাথে আমার কথা হলো। আরে আমরা তো প্ল্যান করেছিলাম তুমি, আমি আর দীপক আগামী সপ্তাহে সবাই মিলে বসবো। দীপক আর কিষাণের সাথে কথা হওয়ার পর আমি নিজেই বাইক নিয়ে বেরিয়ে গিয়ে চারিদিকে খুঁজতে লাগলাম, যদি কোথাও ওকে দেখতে পাই। ও কখনো এরকম করে না। আপনি কি সতীশ চৌহানের পার্টনার? হ্যাঁ, আপনি ওরকমই ধরতে পারেন। ওর বিজনেস আছে বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাইয়ের। আমি কন্ট্যাক্ট নিয়ে যাই, ও আমাকে কমিশন দেয়। আর কয়েকটা প্রজেক্টে আমরা একসঙ্গে কাজও করেছি, তো বলতে পারেন আমরা পার্টনারের মতোই। তো এই বিজনেস পার্টনারশিপ ছাড়া আপনাদের কি ড্রিঙ্কিং পার্টনারশিপও ছিল? আগে হ্যাঁ, আমরা একসঙ্গে বসে একটু খাওয়া দাওয়া করি। দীপক, কিষাণ, সতীশ, আমরা প্রোগ্রাম করি সপ্তাহে কম করে একবার তো করি। এই দীপক আর কিষাণ এরা দুজন কি তোমারই লাইনের? হ্যাঁ বলতে পারেন। দীপক সিমেন্ট দেয় আর কিষাণ হার্ডওয়্যারের জিনিস। আমাদের 4 জনের ভালো বন্ধুত্ব স্যার। তো গত রাতে সতীশ তোমাদের 3 জনের মধ্যে কারোর সাথেই বসেনি, কিন্তু নবীন ও কারোর সঙ্গে তো নিশ্চয়ই বসেছিল, কারণ ও নিজের স্ত্রী আরতিকে ফোন করে বলেছিল যে ও মদ খাচ্ছে। এই কথাটাই আমার খুব অদ্ভুত মনে হচ্ছে স্যার। ও সাধারণত একা একা খায় না, আর ওর সাথে যখন দেখা হলো ও এই ব্যাপারে কিছু বলেইনি তখন।
তো এটা কে হতে পারে যার সঙ্গে সতীশ খেতে বসেছিল? মারুতি, চিন্তা আমাদেরও হয়, কিন্তু এটাই মনে হয় ও কোথাও কাজে গেছে, আটকে গেছে। মাসি যখন ওর সাথে ফোনে কথা হয়েছিল ও বলেছিল যে 10টার মধ্যে ও ফিরে আসবে। আরে এই সমস্ত পুরুষ মানুষরা তাদের বন্ধুদের সাথে যদি মদ খেতে বসে তাহলে ওদের সময়ের জ্ঞান থাকে না। কিন্তু বন্ধুদের সঙ্গে তো ছিল না ও। দীপক, কিষান আর নবীন দাদার সঙ্গেই থাকে ও সব সময়। কিন্তু কাল রাত্রে তো 3 জনের কারুর সাথে ছিল না, আর এখনো বাড়িতেও ফেরেনিও। অন্য কোনো বন্ধু? অরুণ দাদা, রাধা আমাকে কিচ্ছু বলছে না। বুঝতে পারছি না কি হয়েছে আরতি। ওর চুপ থাকাটা আমার একেবারেই ভাল লাগছে না। আজ 5ই মে স্যার, আর সতীশ এখনো বাড়ি এসে পৌঁছয়নি। ব্যাকগ্রাউন্ড কি আছে ওর? ও অনেকদিন ধরেই কনস্ট্রাকশন মেটেরিয়ালে ট্রেডিং করে। স্যার, হঠাৎ করে নিজের বউকে ছেড়ে অন্য কোথাও সেটেল হওয়ার কথা মনে হয় না হতে পারে। স্যার, 3রা মে রাত 9:30টার সময় সতীশের সাথে ওর ওয়াইফের লাস্ট কথা হয়েছে। তারপরে আর ওর সাথে কথা হয়নি, আর ওর ফোন সুইচ অফ হয়েছে রাত 10:30টায়। 10:30টার সময় কোথায়? ভীষমনগর। এই দেখুন স্যার। আর সতীশ চৌহান তার 3 বন্ধুর সঙ্গে জেনারেলি বিশপনগরেই ড্রিঙ্কস করতে বসতো। আর এই 3 বন্ধু ছিল দীপক ঠাকুর, কিষান বর্মা আর নবীন কিন্তু জয়সওয়াল। স্যার, এই 3 জন বলছিল সতীশ নাকি ওদের সাথে ছিল না। কিন্তু 3 জনের ফোন লোকেশনই ওই একই জায়গাতে ছিল। এই দেখুন স্যার। তাহলে এটা সহজ কথা যে 3 জনের মধ্যে কেউ মিথ্যে বলছে, বা 3 জনেই বলছে। স্যার, সতীশের বাড়ি ফেরার কথা ছিল রাত 10টায়। 10:30টার সময় ওর ফোন বন্ধ হলো। 10টা থেকে 10:30টার মধ্যে আরতির ফোন থেকে কিন্তু ওর কাছে কোনো কল যায়নি, ইনফ্যাক্ট কোনো নাম্বার থেকেই যায়নি। কিন্তু আরতি কিন্তু এক্ষেত্রে বলছে যখন ফোন করেছিল ফোন বন্ধ পেয়েছে। হতে পারে যে আরতি সতীশকে 10:30টার পরে ফোন করেছিল, আর ততক্ষণে ওর ফোন বন্ধ হয়ে গেছে। বা প্লেন এবং সিম্পল কথা এই যে আরতি আমাদেরকে মিথ্যে বলছে। কিছু জানতে পারলেন আমার স্বামীর ব্যাপারে? আপনি আমার বাড়িতে তল্লাশি কেন চালাচ্ছেন? আমি পরিষ্কার বলেছিলাম আপনাকে যে আমার স্বামী বাড়ি ফেরেননি। আপনি বলেছেন নিশ্চয়ই। এই মামলাটা কতটা গন্ডগোলের সেটা আমরা ব্যাপারটার ভেতরে ঢুকেই বুঝতে পারবো। নিখোঁজ আমার স্বামী হয়েছেন, আমি আপনাদের কাছে কমপ্লেন করেছি, আর আপনারা আমাকেই কথা শোনাচ্ছেন। আমার অভিজ্ঞতা এটা প্রথমবার নয় যে অভিযোগকারী তার পেছনের অপরাধের মূল পাণ্ডা হতেই পারে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে? সতীশ আমাকে বলেছিল যে ও রাত্রি 10টার মধ্যে বাড়ি ফিরে আসবে। আমি অপেক্ষা করছিলাম যে রাত্রি 10টার সময় বাড়িতে ডোরবেল বাজবে, আমি উঠবো আর দরজাটা খুলবো। কিন্তু যখন আমার ঘুম ভাঙলো তখন প্রায় 11টার বেশি বেজে গেছে। এমনটা নয় যে রাত্রি 10টার সময় আমি জেনে শুনে সতীশকে ফোন করিনি। আমি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা আরতি দেবী, ধরে নিন যে আপনি গভীর ঘুমে ছিলেন আর আপনি ডোরবেলের আওয়াজ শুনতে পাননি, তাহলে কি সতীশ নিজেই দরজা খুলে ভেতরে আসতে পারতো? ওনার কাছে কি বাড়ির চাবির আরেকটা সেট ছিল? সতীশের কাছে বাড়ির চাবি সব সময় থাকে, কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিই, আজ পর্যন্ত এরকম কখনো হয়নি যে গভীর ঘুমের মধ্যেও আমি আমার বাড়ির ডোরবেলের শব্দ শুনতে পাইনি। না, ঠিক নেই। আপনার স্বামী সারা রাত, এমনকি সকালবেলাতেও বাড়ি ফেরেননি। ওনার ফোন বন্ধ রয়েছে। এর আগে এরকম ঘটনা ঘটেনি। আপনার প্রশ্নটা কি? প্রশ্ন অনেকগুলো আছে। প্রথমে আপনি এটা বলুন যে আপনার স্বামী কি প্রতিদিন বাইক নিয়ে যেতেন? হ্যাঁ। সেই দিন কেউ বাইক নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, ওই দিনেও বাইক নিয়ে গেছিল। আপনার প্রশ্নটা কি? প্রশ্ন অনেকগুলো আছে। প্রথমে আপনি এটা বলুন যে আপনার স্বামী কি প্রতিদিন বাইক নিয়ে যেতেন? হ্যাঁ। সেই দিন কেউ বাইক নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, ওই দিনেও বাইক নিয়ে গেছিল। ম্যাডাম, সেদিন নবীনবাবু 2 বোতল মদ কিনেছিল ঠিকই, কিন্তু আমাদের দোকানের বাইরে সতীশবাবুর সঙ্গে দেখা করেছিল কিনা এটা আমি বলতে পারবো না, কারণ আমি তেমন কিছু দেখিনি। এই সতীশ চৌহান তোমার দোকান থেকেই মদ কিনতো? হ্যাঁ ম্যাডাম, অনেকবারই কিনেছেন। ওই দিন? না ম্যাডাম, সেদিন তো কেনেননি। ব্যাস 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 দাদা, এখানেই দাঁড়ান।
আরে বাহ জুনিয়র, আরে বাহ সিনিয়র। যা যা ভেতরে যা। ঠিক টাইমে বাস পেয়েছিলে? হ্যাঁ, এসো এসো। আর কুসুম, ওদিকে সব কি খবর? খুব ভালো। সবাই জিজ্ঞেস করছিল তোমার কথা, তুমি গেলে না কেন? আরে কি করে যেতাম, এদিকে তো খুব ঝামেলা চলছে। কিসের ঝামেলা? এ আবার কি ধরনের প্রশ্ন? না মানে ওই আমি এমনি জিজ্ঞেস করছিলাম, কিন্তু আপনি আরতি চৌহানকে তো বেশ ভালোভাবেই চেনেন। হ্যাঁ হ্যাঁ চিনি, কিন্তু অত ভালো করেও চিনি না যে জানতে পারবো কোনো লটর ঘটর আছে কিনা। না মানে আমি এটা জানতে চাইছিলাম, মানে এটাই বলছি, মানে কিছু দেখেছেন হয়তো না বা কিছু শুনেছেন? না, গ্রামের বাইরে কোথাও চলে যায়নি তো। আমি তো তোমাকে বলেছি সবিতা মাসি, রাত্রি 9:30টার সময় আমায় বলেছিল যে 10টার মধ্যে ফিরে আসবে। তাহলে গ্রামের বাইরে কি করে যেতে পারে ও? আর কোথায় আর কার কাছে? সতীশ আর আমার কাজের মধ্যে পার্টনারশিপ আছে, আমরা খাইও একসাথে। কিন্তু দেখুন, এটা জরুরি নয় যে ওর জীবনের পার্সোনাল সমস্যাগুলো আমার সাথে শেয়ার করবে। অন্য কেউ তো থাকতে পারে, যার সাথে সতীশ খেতে বসেছিল। আচ্ছা, তুমি ওই রাতে কার সঙ্গে বসে মদ খাচ্ছিলে? মদ তো তুমিও কিনেছিলে। আগে আমি একাই খাওয়ার প্ল্যান করেছিলাম। পুরো 2টো বোতল? হ্যাঁ, স্টক রাখি আমি বাড়িতে মাঝে মাঝে। এমনিতে তো আপনারা একসঙ্গে বসে খাওয়ারই পাবলিক, কিন্তু সেই রাতে আপনার কাছে 2টো বোতল থাকা সত্ত্বেও তুমি সতীশকে ইনভাইটও করলে না? আগে না, করিনি। কেন কেন করলে না? এবার করিনি মানে করিনি, আমার মর্জি বলতে পারেন, আমার মুড। তো তোমার মুড অফ কেন ছিল? মানে আমি বলছিলাম তোমার আবার কি রাগ ছিল ওর সাথে? রাগ? কিসের রাগ থাকবে? আমি একা খাওয়ার প্ল্যান করেছিলাম, চুপচাপ খাবো। আর এমনিতেও সতীশ তো আমাকে দেখেছিল ওটা কেনার সময়, ও তো আমাকে বলতে পারতো চল ভাই নবীন গিয়ে খাই একসঙ্গে। ও আমাকে বলেনি, আমিও বলিনি। তোমাদের বসার কি কোনো ঠেক ছিল নাকি? মানে আমি বলছি যে বার বা বাইরে অন্য কোথাও। এরকম কিছু জায়গা নেই, আমি মাঝে মাঝে একে অপরের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি। কিন্তু সেই রাতে তোমার বাড়ি খালি ছিল, কারণ বউ আর বাচ্চা বাপের বাড়ি গেছিল, কারণ আমার বউর ভাইয়ের ছেলের অন্নপ্রাশন ছিল। এই ফাংশনটা ফ্যামিলি ফাংশন ছিল, তার সত্ত্বেও তুমি ওখানে যাওনি। আপনারা পুলিশরা নিজেদের সমস্ত ফ্যামিলি ফাংশনে অ্যাটেন্ড থাকতে পারেন না? কোনো চান্সই নেই। সেই রকম আমাদের প্রফেশনেও একেবারেই টাইম পাওয়া যায় না স্যার। তাহলে এইসব ঘটনা কেন ঘটলো? ধনজিৎ বিল্ডার্সের নাম তো আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। ওদের একটা প্রজেক্টের অফার এসেছে, তাই আমি আর সতীশ ওটায় ভালোভাবে কাজ করার প্ল্যান করেছিলাম। দ্বিতীয় দিন আমাদের সাইটে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে সতীশ বাড়িতে ফেরেনি, তো আমাদের সব প্ল্যান ভেস্তে গেল। সতীশ বাড়িতে ফেরেনি নাকি বাড়িতে ফিরেছে তারপর ওকে গায়েব করা হয়েছে? অ্যাকচুয়ালি প্ল্যান কি ছিল নবীন? আপনি কি জিজ্ঞেস করছেন আর কি বলছেন? হ্যাঁ, আরে সমীর, কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? আরে সেটা আমি কি করে জানবো? আর কেই বা বলতে পারবে ওদের বিয়ের পর কোনো অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল কিনা? অদ্ভুত কথা বলিস। আরে ছাড় ওই আরতি আর সতীশ চৌহানকে, তুই নবীন জয়সওয়ালের কথা বল। নবীন জয়সওয়াল? হ্যাঁ, ওই বিল্ডিং মেটেরিয়াল কন্ট্রাক্টের কাজ নেয় নবীন জয়সওয়াল। আরে ওই সতীশের পার্টনার। আচ্ছা, সামনের দোকানদারের অরুণের শালা? ম্যাডাম, এই আরতি চৌহানের অ্যাফেয়ার নেই হয়তো। একদম ঠিক। নবীন জয়সওয়ালের সাথে মিলে কোনো চক্কর করেনি, দুজনে মিলে নাটকটা বানিয়েছে, এটাও তো হতে পারে। ব্যাপারটা ধামাচাপা থাকলেও কোনো না কোনো সূত্র তো পাওয়াই যায়, এখানে তো কিছুই পাওয়া যাচ্ছে না। আর সতীশ চৌহানের কোনো চক্কর? হতেই পারে, কিন্তু বিষমনগরে নেই, এটা একদম পাক্কা। কি করে বলছিস সেটা? ম্যাডাম, 4 জন বন্ধু মিলে খেত। এখন আপনি বলছেন ও বাকি 3 জনের সঙ্গে খাচ্ছিল না, তাহলে বাইরেই হবে। আর সম্ভাবনা এটাই যে নিজের প্রেমিকার বাড়িতেই সে খাচ্ছিল, না হলে হোটেল রুমে। মানে একটা অ্যাঙ্গেল তো হয়। খুব তাড়াতাড়ি এই অ্যাঙ্গেলটার খোঁজ নে, আর আমায় এই খবরটা দে সতীশ চৌহান কার সাথে কোথায় বসে মদ খাচ্ছিল। 3রা মে রাতে 9:30টার সময় ফোন করা। সতীশ চৌহান এটা বলেছিল যে শার্প 10টার সময় বাড়িতে আসবে, বেল বাজাবে। ঠিক 10টার সময় বেল বাজবে আর আমি পৌঁছে যাব। স্যার, আরতি আর নবীনের অ্যাফেয়ারের চান্স নেই বললেই চলে। আরতির অন্য কোথাও কিছু আছে, কোনো পুরনো চক্কর হলে অন্য ব্যাপার। এখনো বোঝার মতন কিছু ঘটেনি। আর এই বোঝার মতো জায়গা তখনই আসবে যতক্ষণ না পর্যন্ত ওরা মনে করবে যে কেসটা ঠান্ডা হয়ে গেছে, বা এটা না মেনে নেয় যে সতীশ চৌহান কখনো ফিরবে না।
স্টেশনের ঠিক পাশেই 2-3 দিন ধরে একটা বাইক পড়ে আছে। কারো একটু সন্দেহ হয়েছে, তাই আমাদের ফোন করেছে। আমরা বাইকটা কাস্টাডিতে নিয়ে নিয়েছি। তো দেখলাম আপনার কেস রিলেটেড বাইক এটা, সতীশ চৌহান মিসিং কেস, যার ডিটেলস আপনি সেন্ড করেছিলেন। মনে হচ্ছে না অ্যাক্সিডেন্ট হয়েছে। অন্য কিছু হয়েছে হয়তো স্যার। স্যার, কানপুরে যেখান থেকে বাইক পেয়েছি সেখানে সবাইকে সতীশের ছবি দেখিয়েছি, কিন্তু কিচ্ছু সামনে আসেনি। তার মানে দাঁড়াচ্ছে যে কেউ এখান থেকে 45 কিলোমিটার দূরে সতীশের বাইকটা নিয়ে গেল আর ওখানে পার্ক করে চলে এলো, বা সতীশ নিজেই কানপুরের সাইডে গেল, ওখানে বাইকটাকে পার্ক করলো যেখানে আমরা এটা পেয়েছি, আর তারপরে ওখান থেকে ফেরত যায়নি বা যেতে পারেনি। স্যার কিন্তু কানপুর, তেসুরামে সতীশের ফোন লোকেশন ভীষমনগরেই ছিল। ওর ওয়াইফ আরতিও বলল যে কথা হয়েছিল। কল রেকর্ডেও শো করেছে যে 9:30টার সময় দুজনের মধ্যে কথা হয়েছে। যখন সতীশ নিজেই বলল যে রাত 10টায় ও বাড়ি ফিরবে, তো কানপুর গেল কেন? আমার মনে হয় যে হয়তো আরতির সঙ্গে সতীশের কথা হয়েছিল, কিন্তু 10টার সময় বাড়ি ফেরার কথা হয়তো আরতি আমাদের মিথ্যে বলছে, বা সতীশ আরতিকে মিথ্যে বলেছিল। স্যার, সতীশ যদি বিষমনগরে বসেই মদ খাচ্ছিল, তাহলে কোথায় বসে খাচ্ছিল? কানপুর না, কানপুর যাওয়ার হলে তো সকালেই যেত না। কেন রাতে কেন নয়? রাতে এত নেশা করার পর ওর কানপুরে কি এমন কাজ থাকতে পারে? এই প্রশ্নটাই তো আমি করছি আপনাকে। আবার এটাও হতে পারে যে কেউ হয়তো ওনার বাইক নিয়ে কানপুরে গেছিল আর ওখানেই ছেড়ে এসেছে। আপনার কোনো আইডিয়া আছে কে করতে পারে এরকম? ধনজিৎ বিল্ডার্সের হেড অফিস তো লখনৌতে, আর সতীশের কানপুরে যাওয়া আমাদের কাজ নিয়ে সেটা তো পসিবলই নয়। দেখো নবীন, আমাদের সন্দেহ আরো স্ট্রং হতে চলেছে যে সতীশের সঙ্গে কিছু ভয়ানক কারবার নিশ্চয়ই হয়েছে। মানে ডেথ? অবশ্যই। সতীশের শেষবারের মতো কথা ওর নিজের স্ত্রীর সঙ্গে আর তোমার সঙ্গেই হয়েছিল। এবার আমাদের এটা ভীষণ অদ্ভুত লাগছে যে ও সেদিনের রাতের প্ল্যানের ব্যাপারে তোমাদের দুজনকে কিচ্ছু বলেনি। বলেনি তো আপনি আমার উপর সন্দেহ করছেন? তো কি আরতিকে সন্দেহ করব? কেন, আরতিকে সন্দেহ করার মতো কিছু আছে নাকি? আমি কি করে বলবো স্যার? তবে আমরা তোমাকে সন্দেহ কেন করব না, বা তোমাদের দুজনকেই? আচ্ছা, তোমরা দুজনে মিলেই... আপনি বলতে চাইছেন আমি আর আরতি কিছু ছিল নাকি? হ্যাঁ, নাকি কিছু আছে? হ্যাঁ আছে, আপনার মাথায় আছে নোংরামো। হয়তো আরতির সাথে নবীনের অ্যাফেয়ার ছিল, কিংবা গ্রামের কোনো লুকোনো প্রেমিকের সাথে, যে সতীশ চৌহানকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। বা এরকম হতে পারে যে সতীশ চৌহানের সাথে কারো অ্যাফেয়ার ছিল আর তাদের মধ্যেই কেউ একজন সতীশকে মেরে ফেলে। এই দুটো চিন্তাই আমাদেরও এসেছিল, কিন্তু আমরা অ্যাফেয়ারের বিষয়ে কোনো প্রমাণ পাইনি, কেননা আরতির বিরুদ্ধেও কিছু পাওয়া যায়নি, না নবীনের বিরুদ্ধে। কিন্তু ওই গ্রামে আরও অন্য কিছু হয়েছিল, একটি রহস্যময় মৃত্যু, আর এই কথাটা আমাদের নোটিসে এখনো পর্যন্ত আসেইনি। ম্যাডাম, সেরকম কিছু হাতে লাগছে না, কিন্তু আমিও হাল ছাড়িনি, আমি উঠে পড়ে লেগেছিলাম। একটা খবর পেয়েছি আমি। এসব না করে তাড়াতাড়ি বল। এই যে বিষমনগর আছে না, 2 মাস আগে এখানে একজন মারা গেছিল। খুবই অদ্ভুত আর সাসপেন্স টাইপ। এই অদ্ভুত মৃত্যু কার হয়েছিল, ডিটেলে বল। তাহলে সবিতা মাসি কিছু বলেছে নাকি? আমি তোমার সাথে কথা বলছি। হাত তাত তোলেনি তো? রাধা, কিছু তো ব্যাপার আছে। এই রাধাগুপ্ত মৃত্যুটাকে রহস্যময় কেন বলছে? স্যার, গ্রামবাসীরা বলছে রাধা সুইসাইড করেছে। এই কথাটা আমাদের নোটিসে কেন আসেনি? বলতে পারবো না স্যার, কিন্তু আসেনি। আমি সব রেকর্ড চেক করেছি। 16ই মার্চ মারা গেছিল, কিন্তু খবরটা কেউ দেয়নি এখানে। আর এই সমীর খোঁজর কি বলল? এই রাধা গুপ্তা সুইসাইড কেস আর সতীশ চৌহানের মিসিং কেসের মধ্যে কি কানেকশন আছে? কানেকশন আছে কিনা জানি না, তবে রাধা নবীন জয়সওয়ালের বড় বোন ছিল, আর এদিকে নবীন কিন্তু সতীশের বিজনেস পার্টনার। এই সুইসাইডের ঘটনাটাকে তলিয়ে দেখতে হবে। কিভাবে হয় যে আমাদের সামনে একটা মৃত্যু হলো, তাকে সুইসাইড বলা হলো, আর আমরা জানতেই পারিনি? কিছু তো আছে, কিছু না কিছু তো অবশ্যই থাকবে। কি হয়েছিল জামাইবাবু? আমার দিদি কেন সুইসাইড করেছে?
তুমি কি করেছিলে ওর সঙ্গে? তুমি ওকে মারতে? তোমার কোনো চক্কর বক্কর ছিল না তো? এই রাহুল বাবা, তুই বল না, আরে কি হয়েছিল রে? বাবা আমরা সত্যি কিছু জানি না। রাতে বাবা আমাকে ঘুম থেকে তুললো আর বলল একটা রিক্সা নিয়ে আয়, মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। রাহুল তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি হয়েছে বাবা? তাড়াতাড়ি গিয়ে একটা রিক্সা নিয়ে আয়, তোর মার কিছু হয়েছে, যা তাড়াতাড়ি। রাধা, 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 আরে তাড়াতাড়ি গাড়িটা চালাও না। দিদি তোমাকে খুব খুব ভালোবাসতো, আর আমার ধারণা যে তুমিও দিদিকে খুব ভালোবাসো। কি হয়ে গেল জামাই বাবু? দিদি এমন কেন সিদ্ধান্ত নিল, আর কেন? তুমি চুপ করে আছো কেন জামাই বাবু? বলো। যদি রাধা গুপ্তা সত্যিই সুইসাইড করে বা ওনার রহস্যময় মৃত্যু হয় আর এই কথাটা গোপন করা হয়েছে, এটাই যথেষ্ট অরুণ গুপ্তা আর নবীন জয়সওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য। আর সতীশ চৌহান মিসিং কেসের জন্য আরও একটা অ্যাঙ্গেল বেরিয়ে আসছে, আর সেটা হলো এই, কোথাও এই সতীশ চৌহান আর রাধা গুপ্তার মধ্যে কিছু ছিল না তো? আরে আমি কি বলবো, এ তো পাড়ার লোকেরাই বলা বলি করছে সতীশ আর রাধার মধ্যে সম্পর্ক ছিল। কথা ঘুরিও না, সত্যি করে বলো কি হয়েছে। বললাম তো কিছু না। অরুণ গুপ্ত, আপনার স্ত্রী আত্মহত্যা কেন করলো? আমাদের মধ্যে কেউ কিছু জানতেই পারছিল না স্যার। কিন্তু সুইসাইডের কথাটা তো জানা ছিল, তাহলে পুলিশকে জানানো হয়নি কেন? আমি তো পাক্কা জানতামও না যে দিদি কেন এরকম সিদ্ধান্ত নিয়েছিল। দিদি হয়তো জামাইবাবুকেও কিছু বলেনি। নবীন, কথাটাকে ঘোরানোর চেষ্টা করো না। সুইসাইডের কারণ যেটাই হোক না কেন, সুইসাইড করা হয়েছিল এটাই সত্য। এই কথাটা পুলিশকে জানানো হয়নি কেন? ওটা ইনভেস্টিগেট করা আমাদের কাজ। 10 মিনিটের মধ্যে তুমি এখানে আসো। সুইসাইডের কারণ যেটাই হোক না কেন, সুইসাইড করা হয়েছিল এটাই সত্য। এই কথাটা পুলিশকে জানানো হয়নি কেন? ওটা ইনভেস্টিগেট করা আমাদের কাজ। 10 মিনিটের মধ্যে তুমি এখানে আসো। কিন্তু কেন? সেটা তো জানি না রাহুল, কিন্তু পুলিশ তোর মায়ের ব্যাপারে জিজ্ঞেস করছিল, তারপর ওনাকে নিয়ে গেল থানায়। বিষমনগর সরকারি হাসপাতাল থেকে বলছি। এদিক ওদিক অনেক খোঁজ নেওয়ার পরে জানতে পারলাম এই রাধাগুপ্তার কেসটা তো ভীষণ গন্ডগোলের। কি জানতে পেরেছিস তুই? এখানকার এক হেল্পার আছে যজ্ঞন, ও আমার এখন সামনেই দাঁড়িয়ে আছে। কি বলছে রাধা গুপ্তার ব্যাপারে? এ বলছে যে রাধাগুপ্তাকে এখানে নিয়ে আসা হয়েছিল আর পুরো ঘটনাটাকে লুকানো হয়েছে। মা এমন কি খেয়ে নিয়েছে, মুখ দিয়ে গ্যাজেলা বেরোচ্ছে তো। আমি কিছু বুঝতে পারছি না রে বাবা, আমি অনেক পরে এটা দেখে ফেলেছি। ও আমাকে কিছু বলেনি যে ও ওরকম একটা কিছু এরকম কিছু খেয়ে নিয়েছে। ডাক্তারবাবু, আমি পুলিশ কেস চাই না। এটা পুলিশ কেসই অরুণ বাবু। আপনার ওয়াইফ ডেড অন অ্যারাইভেল ছিল। এমনিতে আমরা সমস্ত বীজ বডি থেকে বের করে দিয়েছি, কিন্তু তবুও পুলিশকে ইনফর্ম করতে হবে। প্লিজ ডাক্তারবাবু, পুলিশ কেস করবেন না। যত খরচাই লাগুক না আমি দিয়ে দেবো। আপনি যা বলবেন আমি তাই দিয়ে দেবো, কিন্তু পুলিশ কেস করবেন না। কত টাকায় রফা হলো, পরে কি হলো আমি কিছু জানি না। পুলিশ কেস কেন হলো না? এবার পুলিশ কেন কেস নিল না সেটা আমিও জানি না। আমি শুধুমাত্র এইটুকুনি জানি যে ওই মহিলা অ্যাডমিট হওয়ার আগেই উনি মারা গিয়েছিলেন। গন্ডগোল আছে ম্যাডাম, এই রাধাগুপ্তার মৃত্যুতে ভীষণ গন্ডগোল আছে। এর সাথে সতীশ চৌহানের কেসটার কোনো সম্পর্ক? এই যে রাধাগুপ্তা ছিল না, ওর সব থেকে প্রিয় বান্ধবী মানে বেস্ট ফ্রেন্ড, ভাবুন কে ছিল? আরতি চৌহান। এখন আপনি তবে বলুন, এই রাধাগুপ্তার বিশেষ বান্ধবী আরতি চৌহান, রাধাগুপ্তার ছোট ভাই নবীন জয়সওয়াল, আরতি চৌহানের নিখোঁজ স্বামী সতীশ চৌহান, সতীশ চৌহানের বিজনেস পার্টনার নবীন জয়সওয়াল। এবার কোথাকার তার কোথায় জোড়া দেওয়া, কোন সকেট, কোন কানেকশন, এবার আপনি খোঁজ লাগান ম্যাডাম। ওদিকে চলুন। দেখো, তোমরা শালা ভগ্নিপতি নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে নাও, কে ঠিক করে বলবে রাধা গুপ্তার মৃত্যুর কারণ আর সতীশ চৌহানের অন্তর্ধানের। আর মনে থাকে যেন,
একটুও যদি মিথ্যের আভাস পাই না, তাহলেই ধোলাই শুরু হবে, বেদম ধোলাই। তোমাদের দুজনের মধ্যে সতীশ চৌহানের বাইক কানপুরে কে ছেড়েছিল? হুম? বাইকটা ওখানে পার্ক করে রাখার পর আমরা সোজা ভীষণনগরে ফিরে আসি। তোমাদের এই প্ল্যানে আরতিও কি যুক্ত ছিল? সতীশের 10টার সময় ডোরবেল বাজানোর কথাটা কি মন গড়া ছিল? আগে না, ওই কথাটা সত্যি। সতীশ তখন আমার বাড়িতে ছিল, আমরা একসঙ্গে খাচ্ছিলাম, আর 9:30টার সময় আরতির একটা ফোন আসে তখন। না, এসে গেছে হোম মিনিস্টারের ফোন। মিসেস চৌহান, পুরো 100 বছর বাঁচবে তুমি। আমি তো তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। তাহলে তোমার আর সতীশের লিকার শপের বাইরে দেখা করাটা মন গড়া? মানে প্রথম থেকেই ঠিক ছিল যে সতীশ তোমার বাড়িতে ড্রিঙ্ক করতে আসছে? ওই সকালেই ঠিক হয়েছিল আমার স্ত্রী আর বাচ্চা ওর বাপের বাড়ি যাবে বলে। কাল কিন্তু সময় মতো চলে এসো, না হলে মা তোমার ব্যাপারে জিজ্ঞেস করে করে আমার মাথা খেয়ে ফেলবে যে জামাই কোথায়। আরে ঠিক সময় আমি চলে যাব, ব্যাস এই দিকের কাজগুলো মিটিয়ে নেই, তারপরে চলে যাব। নিজেদের খেয়াল রেখো। সময় মতো চলে যাও কিন্তু। হ্যাঁ। হ্যাঁ নবীন। হ্যাঁ জামাই বাবু, আজকে করেই দেব। কুসুম বাপের বাড়ি গেছে আশাকে নিয়ে। আজকে সন্ধ্যাবেলা সতীশকে খাওয়ার জন্য ডাকছি। ঠিক আছে নবীন, আমি পৌঁছে যাব, করেই দেবো আজ। চল তাহলে এলাম আমি সতীশ। ঠিক আছে, আমিও গিরিশবাবুর সঙ্গে কথা বলে নিচ্ছি, আর ধনজিৎ বিল্ডার্সের যদি কোনো চাহিদা থাকে সেটাও দেখে নিচ্ছি। ঠিক আছে চল, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, আর বসে খাবো। ঠিক 8টার সময় তোর বাড়ির বেল বাজবে, আর আমি তোর সামনে। মদ কিনে নিয়েছিলাম আমি, সব প্ল্যানিং করা হয়ে গেছিল। সতীশ আর আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। সতীশ জানতোই না যে আমার জামাইবাবু আসতে চলেছে। আরে ইয়ার, কে এলো আবার এই সময়? আরে জামাইবাবু, এসো এসো। কেমন আছেন দাদা? চলে যাচ্ছে। আমরা সতীশকে অনেকটা মদ খাইয়ে দিয়েছিলাম। আমি আর জামাইবাবু অল্প অল্প খাচ্ছিলাম। প্ল্যান ছিল সতীশকে অজ্ঞান করার। আর না, অনেক দিন হয়ে গেল এতটা খাইনি। মানে আমার ট্যাঙ্ক পুরো ফুল, আর যদি 1 ফোঁটাও খাই তাহলে আমার বাইক কন্ট্রোলের বাইরে বেরিয়ে যাবে। এবার আমি আসি। আরে ভাই নবীন, কোনো খেলা খেলবে নাকি? হ্যাঁ সতীশ, এটা একটা খেলা, তোমার খেলা। জামাইবাবু, চলো গিয়ে শুয়ে পড়ি। তুমি রাতটা এখানেই থেকে যাও। না নবীন, আমি আজকে আমার বাড়িতে গিয়েই শোব। অনেকদিন পরে নিশ্চিন্তের ঘুম হবে আমার আত্মার শান্তি হবে আজকে। হয়তো তোর দিদির আত্মারও শান্তি হবে। তোমরা সতীশকে মারলে কেন? জামাইবাবু, তুমি আমাকে এক্ষুনি বলবে আমার দিদি আত্মহত্যা কেন করেছে, না হলে সোজা আমি এখান থেকে থানাতে গিয়ে তোমার বিরুদ্ধে কমপ্লেন করব। তারপর পুলিশ সত্যিটা বার করবে, আমি বলে দিলাম। একটা কথা বলো নবীন,
তোমার যে কাজ আছে সেটা সতীশ চৌহানের সাথে। ও পার্টনারশিপে আছে না? দিদি বিষ কেন খেয়েছিল জামাইবাবু? তুমি যে কাজ করো সেটা একাও করতে পারো তো, সতীশ চৌহান ছাড়া? আমার দিদি মারা গেছে, আর এর থেকে বড় খবর কি হতে পারে আমার জন্য? তুমি আমার বিজনেস আর সতীশ চৌহানের ব্যাপারে কি কথা বলছো এসব? তুমি নিশ্চয়ই আমার দিদির সঙ্গে কিছু একটা করে থাকবে। তুমি আমার দিদিকে বিষ খাইয়েছো মনে হচ্ছে। শোনো, শুনছো? কি হয়েছে রাধা? এবার তো বলো, তুমি বলো রাধা, কেন ভেতরে ভেতরে মরে যাচ্ছ? সেদিন আমি সবিতা মাসির বাড়ি গেছিলাম 10ই মার্চ। যখন আমি পৌঁছলাম তখন দেখি দরজায় তালা দেওয়া। তখন আমি ভাবলাম যে সবিতা মাসি ফিরে আসা অবধি আরতির বাড়িতে বসে যাই। আরে রাধা বৌদি, নমস্কার। নমস্কার সতীশ দা। আরতি আছে বাড়িতে? হ্যাঁ, আরতি চলে আসবে এক্ষুনি। আচ্ছা, কোথায় গেছে? ওই সবিতা মাসির শরীরটা খারাপ হয়ে গেছিল হঠাৎ, তাই আরতি ওনাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আমার মনে হয় চলে আসবে। আমি ওখান থেকেই এলাম, সবিতা মাসির বাড়িতে দেখলাম তালা দেওয়া। আপনি ভিতরে এসে বসুন না, ও চলে আসবে। আচ্ছা। নিন বৌদি। আরে এসব কি সতীশ দা? আরে কিছু না বৌদি, সামান্য শরবত। যা ভয়ানক গরম পড়েছে, খেলে ভালো লাগবে। ওই শরবতে কিছু মেশানো ছিল মনে হয়। আমার খুব ঘুম পাচ্ছিল। কি হয়েছে, এত কাঁদছেন কেন? আরে আপনি তো ভালোই মজা নিচ্ছিলেন। এখন থেকে যখনই আপনার ইচ্ছে হবে না, ব্যাস আমাকে একবার ডেকে নেবেন, সব ব্যবস্থা হয়ে যাবে। আর এবার তো শরবতেরও দরকার হবে না। কিন্তু হ্যাঁ, আমাদের এই বিশেষ সম্পর্কের ব্যাপারটা নিয়ে মুখ বন্ধ করে রাখতে হবে। আর যদি ভুল করেও আপনার বা আমার মুখ থেকে কিছু বেরিয়ে যায়, ভেবে দেখুন কতটা বদনাম হবে আপনার। আমি তো তখনই মরে গেছিলাম, শেষ হয়ে গেছিলাম। তাই ভেতর থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমি ওই হারামজাদা সতীশকে জানে মেরে দেবো। রাধা, কি হয়েছে? এখন আর এসব কিচ্ছু হবে না। আমি তোমাকে এসব কথা এই জন্য বলছি যাতে আমি যাওয়ার পর কষ্ট না পাও, এটা জানার জন্য। আমি বিষ কেন খেয়েছি? কি বিষ? হে ভগবান, রাধা তুমি এটা কেন করলে? চল চল আমরা হাসপাতালে যাই, চলো। না, কোনো লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে। যদি রাধা এই ধরনের পদক্ষেপ নেওয়ার আগে একবার যদি আমাকে বলতো, শুধু একবার যদি আমাকে বলতো, আমি ওই শয়তান সতীশ চৌহানকে একেবারে দেখে নিতাম। কিন্তু নবীন, এবার আমি আর ওকে ছাড়বো না। আমি বদলা ঠিকই নেব। ও যে শয়তানি আমার রাধার সাথে করেছে, ওর পরিণাম ওকে ভুগতেই হবে। সতীশ চৌহানকে মরতেই হবে। আমি ওকে মেরে ফেলবো। শুধু তুমি ওকে একা মারবে না জামাই বাবু,
আমিও তোমার সঙ্গে মারবো ওকে। আসলে রাধা দেবীর আসা উচিত ছিল আমাদের কাছে ধর্ষণের একদম পরপরই। কিন্তু আসবে কি করে? ভেতরে ভেতরে তো মরেই গিয়েছিল। কিন্তু অরুণ, তুমি তো বেঁচে ছিলে না, সম্পূর্ণ সুস্থ ছিলে। তোমার স্ত্রী যখন বিষ খেয়ে আত্মহত্যা করলো তখন সবার আগে তোমার পুলিশ স্টেশনে আসা উচিত ছিল। আমরা সতীশকে ধরতাম, ওকে জিজ্ঞাসাবাদ করতাম, কেস ফাইল করতাম ওর বিরুদ্ধে। কেস করে কিছু করা যেত না স্যার। ওর চুল পর্যন্ত স্পর্শ করা যেত না। না ছিল কোনো সাক্ষী, না ছিল কোনো প্রমাণ। সার্কামস্টেন্সিয়াল প্রমাণও আদালতে পেশ করা যায় অরুণ। রাধা যখন আরতির বাড়িতে গেছিল তখন ওখানে সতীশ একা ছিল, আর ওই দিনের পর থেকেও শকে ছিল। আর এই ব্যাপারটার সাক্ষী অনেকেই আছে। আদালতে ক্রস এক্সামিনেশন হতো সতীশের। ওকে আদালত ছেড়ে দিত, প্রমাণ ছাড়াও বেঁচে যেত, কোনো সাজাই ওর হতো না। আর আমরা সারা জীবন ধরে আফসোস করতাম যে রাধার ন্যায় বিচার করা যায়নি। তো সতীশকে মেরে দিয়ে তুমি রাধাকে ন্যায় পাইয়ে দিয়েছো? তোমার সত্যিই মনে হয় যে তুমি সতীশকে শাস্তি দিয়েছো? একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো যে সত্যিকারের শাস্তি কে পেয়েছে। তোমরা তো এখন জেলে পৌঁছবে, কখনো ভেবেছো রাহুলের কি হবে? একদিকে মাকে হারানোর কষ্ট, তার উপর বাবার ক্রিমিনাল হওয়ার কলঙ্ক। কখনো ভেবে দেখেছো যে ওর জীবনের কি হবে? ওর ফিউচার, ওর পড়াশোনা, ওর ভরণ পোষণ? আর তুমি নবীন, তোমার মেয়ে তো রাহুলের থেকেও ছোট না? একবারও ভাবোনি যে আশা আর কুসুমের কি হবে? রাধা আমার সামনেই কষ্ট পেয়ে মারা গেছে, বেঁচে থেকেও আমি ওর রক্ষা করতে পারিনি। এখনো যদি চুপ থেকে যেতাম তাহলে আমি বেঁচে থেকেও মরে যেতাম, প্রতিদিন মরতাম। আমি এটা মেনে নিতে পারছিলাম না, আজকেও পারি না। সব থেকে জরুরি কথা হলো যে রাধার চুপ করে থাকা উচিত হয়নি। এই যে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব কথাগুলো পরিষ্কার করে বলা উচিত ছিল। যে ভয়ঙ্কর অন্যায়টা রাধার সাথে হয়েছিল সেই আঘাতটা মানসিকভাবে চাপ সৃষ্টি করে। আমরা যতই চেষ্টা করি না কেন একটা সামাজিক কলঙ্ক লেগেই থাকে। সেই কারণে ভিকটিমকে অনেক কিছু সহ্য করতে হয়। দেখুন, যেটাই হয়েছিল সেটা হরিবল, হওয়া উচিত হয়নি। না রাধার উপর এই অত্যাচার, না রাধার আত্মহত্যা। কিন্তু ততটাই ভুল ছিল ওর স্বামী আর ভাইয়ের জবাবি মার্ডার। কিন্তু স্যার, রাগ আর ফ্রাস্ট্রেশন তো বড় একটা রিয়ালিটির মতন। একদম তাই। আর এই ফ্রাস্ট্রেশন অনেক সময় আইনি জটিলতা এবং অনেকটা সময় লাগার কারণে হতেই পারে। কিন্তু এই রিয়ালিটির থেকেও বড় রিয়ালিটি এই যে কোনো অপরাধ অন্য অপরাধকে মুছে দেয় না, ওকে আইনের কাঠগড়াতেই নথি স্বীকার করতে হয়। আইন আর শুধুমাত্র আইন একটা ভুলকে শোধরাতে পারে, কিন্তু চোখের বদলে চোখ এই ফিলোসফি কোনো আশার আলো দেখায় না। জীবনের কোনো সমস্যাই উগ্রপন্থা দিয়ে সেটেলড হয় না, না কোনোদিনও হওয়া সম্ভব। কথাবার্তার কমন সেন্স ছাড়া কোনো হাতিয়ার হয় কি? নেভার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.